নমস্কার, আমার নাম অসিত বরণ সেন। আজকে আমরা মোটামুটি শেষের পরীক্ষার কাছাকাছি চলে এসেছি। এই জন্য হায়ার সেকেন্ডারি কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে ভিডিও টিউটোরিয়াল ক্লাসগুলো তোমরা সবকটাই ফলো করেছো। সবচেয়ে যেটা ভালো খবর তোমাদের জন্য, যে কাউন্সিল যে টপিক ওয়াইজ মডেল কোয়েশ্চেন পেপারগুলো বের করেছে, সেটা তোমরা আশা করি পেয়ে গেছো। যারা পাওনি তারা খুব তাড়াতাড়ি এই বিদ্যাসাগর ভবন, মানে ওখানে তো পাবেই মেন অফিসে, এছাড়া 4টে যে রিজিওনাল অফিস আছে, বর্ধমান, তারপরে নর্থ বেঙ্গল, মেদিনীপুর আর বিকাশ ভবন, এখানে তোমরা পাবে এই বইটা অবশ্যই সংগ্রহ করো। বইটার দামও খুব বেশি করেনি এরা কাউন্সিল থেকে। বইটার বেশিরভাগ কোয়েশ্চেন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন্সই এখানে ডিসকাস করেছি, চেষ্টা করেছি। এর আগে যে ভিডিওটা করা হয়েছিল সেটাতে আমি মডেল কোয়েশ্চেন্স গুলো বেশ কিছু বলেছিলাম, যেগুলো যাতে তোমাদের অনেকেরই বাংলা মিডিয়ামের অসুবিধা হয়েছিল বলছিলে, কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই বাংলায় বলে দিয়েছিলাম, ইংরেজিতে লেখা ছিল। তো এবারে আজকে যেটা করব, এর আগে দুটো যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে, সেট 1 সেট 2, সেট 1টা একজন মাস্টারমশাই করেছেন, প্রসেনজিৎ স্যার, আর আজকে আমি সেট 2টা ডিসকাস করব তোমাদের সাথে। আগেই বলে রাখছি, আমি যে উত্তরটা দিয়েছি ওটাই সর্বোচ্চ উত্তর ভেবে বসো না। তোমরা এর থেকে অনেক ভালো উত্তর লিখতে পারো, সেই জন্য আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি কি কি ভাবে লিখতে পারো। বেশি লেখার কোনো জায়গা নেই, ইচ্ছেও করবে না তোমাদের, কখনো ইচ্ছে করে বড় করে লিখতে যাবে না, ঠিক আছে? তো আগে আমরা এবারে শুরু করি যে এই মডেল কোয়েশ্চেন পেপারের বিষয়গুলো কি কি আছে। প্রথমে আমরা আসি এখানে, দেখো পুরো সিলেবাসটাকে আমরা আগে একটু দেখে নিই। মানে এই যে সেমিস্টার 4, এই সেমিস্টার 4-এ কোন কোন চ্যাপ্টার থেকে কি কতগুলো কোয়েশ্চেন্স আসবে সেইটা তোমাদের মাথায় একদম ঠিকঠাক ভাবে যেন ঢুকে যায়। যেমন ধরো, প্রথমে 3টে ইউনিট আছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। 1, 2 তো তোমরা জানো সেমিস্টার 3-তে তোমরা দিয়েছো। তো এই ইউনিট 3-তে রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এর মধ্যে দুটো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার রয়েছে। তো এর মধ্যে আমরা পাবো হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 2 মার্কসের দুটো করতে হবে, ঠিক আছে? আর থাকবে কটা? ডাবল, সবসময় ডাবল থাকবে। আর শর্ট আনসার টাইপ 3 মার্কসের কোয়েশ্চেন দুটো করতে হবে, সেটাও সে ডাবল থাকবে। এখান থেকে কোনো কম্পিটেন্সি বেস কোয়েশ্চেন হবে না, লং আনসার টাইপ কোয়েশ্চেন হবে না। টোটাল এর মধ্যে দেওয়া আছে কত, এর ওয়েটেজটা 10 মার্কস। এরপরে দেখো বায়োটেকনোলজি এন্ড অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কসের ডাবল থাকবে, যে কোনো একটা করবে। আর 3 মার্কসের দুটো থাকবে। এইখান থেকে কম্পিটেন্সি বেস কোয়েশ্চেন থাকবে। এর আগেও যে মডেল কোয়েশ্চেন্স গুলো নিয়ে ডিসকাশন আমরা করেছিলাম, আমি আগেরটাতে, তাতেও বলেছিলাম এইগুলো। তো আগের মাস্টারমশাইও বলেছেন। তো এরপরে দেখো এ থেকে 5 মার্কস নেই, এর ওয়েটেজ কত, 12 মার্কস। এরপরে আমরা চলে আসছি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা লাস্ট ইউনিট। সেখানে তোমার যে চ্যাপ্টার গুলো রয়েছে, অর্গানিজম এন্ড পপুলেশন, ইকোসিস্টেম, এনভায়রনমেন্টাল ইস্যুস, ঠিক আছে? তো সেইখান থেকে আমরা পাবো হচ্ছে একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের কোয়েশ্চেন্স, দুটো 3 মার্কসের কোয়েশ্চেন, আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন। ক্লিয়ার? সেই 5 এর মধ্যে ব্রেকআপ থাকবে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব কোয়েশ্চেন ধরে ধরে। আমি আর কোয়েশ্চেন্স গুলোকে ডিটেলসে লেখা আছে, বোর্ডে দিয়েছি, তো সেটা তাও আমি কোয়েশ্চেন্স গুলোকে একটু ডিটেলসে, আনসার গুলোতে ডিটেলসে যাই। আচ্ছা, প্রথমে দেখো যে সেকশন এ তে যেটা রয়েছে, সেকশন এ তে এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, তার মানে 4টে থাকবে, বলেছিলাম ডাবল থাকবে সব সময়। এটা অনেক সুবিধা। তো সেই জন্য চেষ্টা করবে যাতে আগে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নেবে, কোনটা তোমার পক্ষে খুব ভালো উত্তর লিখতে পারবে সেইগুলো লেখার চেষ্টা করো, ঠিক আছে? এখানে 4টে কোয়েশ্চেন থাকবে, আমাদের দুটো করতে হবে। প্রথম কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, নেম এনি 2 physiological barriers that provide innate immunity, explaining their roles in protecting the body from pathogens। মানে জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী যে কোনো দুটো শারীরবৃত্তীয় বাধা, এটা খেয়াল করো, ঠিক আছে? এবং রোগ জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা। দেখো আমি সম্ভাব্য দুটো উত্তর দিয়েছি। একটা হচ্ছে টিয়ার্স ফ্রম আইস, চোখের জল। আমাদের যে টিয়ার গ্ল্যান্ড আছে, সেখান থেকে যে চোখের জল যেটা নিঃসৃত হয়, তাতে কি থাকে, প্রচুর পরিমাণে দেখো এখানে আমরা দেখব এই যে লাইসোজাইম ডিস্টার্ব করছে একটু আজকে।
লাইসোজাইম, এই যে লাইসোজাইম থাকে, কন্টেন লাইসোজাইম, এই লাইসোজাইম থাকার জন্য জীবাণুগুলোকে ওরা মেরে দেয়। আরেকটা কি আছে, স্টমাক অ্যাসিড, HCl, অ্যাসিডিক এনভায়রনমেন্ট অফ দ্য স্টমাক ডিস্ট্রয় দ্য ইনজেস্টেড প্যাথোজেন প্রিভেন্টিং ইনফেকশন। যদি পেটে কোনো জীবাণু চলে যায় সে কিন্তু সহজে আর স্মল ইন্টেস্টাইনে নামতে পারবে না, কারণ যে অ্যাসিডটা থাকে তাকে ওটা মেরে ফেলবে। ঠিক আছে, পরেরটাতে আমরা আসি, এটা দেখো 2 মার্কস, 1 করা আছে, খুব বেশি কিছু লেখার দরকার নেই। পরেরটাতে আসি, antibiotics are known as microbes growth inhibiting drugs. Justify the statement with example. অ্যান্টিবায়োটিক যে জীবাণুর বৃদ্ধিকারক ওষুধ বলা হয়, জীবাণু বৃদ্ধি নিবারক ওষুধ, বৃদ্ধি নিবারক, বৃদ্ধিটাকে ধ্বংস করে, সেটা তোমার যুক্তি সহ ব্যাখ্যা করো। কিচ্ছু না, কারণ এগুলো জীবাণুকে ধ্বংস করে, তাদের বৃদ্ধি বংশবিস্তার করে নষ্ট করে দেয়। যেরকম ধরো, ফলে ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ, তোমরা জানো অ্যান্টিবায়োটিক সবসময় ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এদের উপর কাজ করে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে, ভাইরাসের উপর কিন্তু সাধারণত অ্যান্টিবায়োটিক কাজ করে না। ক্লিয়ার? তো যাই হোক, উদাহরণ কি দিয়েছি, পেনিসিলিন। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, তোমরা জানো, ফার্স্ট ওয়ান্ডার ড্রাগ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, ফ্লোরে চেন, তার জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন ওনারা। পেনিসিলিয়াম ছত্রাক থেকে উৎপন্ন হয়। এটা কি করে, ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটাকে ড্যামেজ করে, সেল ওয়ালটাকে ড্যামেজ করে দেয়। মনে রাখবে, যে কোনো, আমি এই পেনিসিলিন লিখেছি বলে তোমাকে ওইটাই লিখতে হবে তার মানে নেই, তুমি অন্য অ্যান্টিবায়োটিকও লিখতে পারো, কিন্তু লেখার সময় খেয়াল করবে যে ওটা ব্যাকটেরিয়ার কোন অংশকে ডিস্ট্রয় করে, তার সেল ওয়ালকে ড্যামেজ করে নাকি তার ট্রান্সক্রিপশনে ইনহিবিট করে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে ব্যাহত করে, এইটা খেয়াল করো, এইটা উল্লেখ করবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে যাই, এটা দেখো 2 মার্কস। এর পরেরটা দেখো, ফাইলেরিয়াসিস রোগীর রক্ত পরীক্ষার জন্য কেন রাতের বেলা বা অন্ধকারে সংগ্রহ করা হয়? যারা ফাইলেরিয়াল পেশেন্ট তাদের যখন ব্লাড টেস্ট করা হয়, সেই ব্লাড টেস্টের সময় কেন রাত্রে নেওয়া হয় ব্লাডটাকে? কারণ হচ্ছে, আমরা জানি যে মাইক্রোফাইলেরিয়া, দ্যাট ইজ উচেরিরিয়া ব্যানক্রফটির যে লার্ভাল স্টেজ, সেই লার্ভাল স্টেজটা মূলত কি করে, নকচার্নাল পিরিয়ডিসিটি দেখায়, নকচার্নাল পিরিয়ডিসিটি দেখায়। এই যে নকচার্নাল পিরিয়ডিসিটি দেখাচ্ছে, তাতে কি হয়, নকচার্নাল পিরিয়ডিসিটি কাকে বলে না, দিনের বেলা বা লাইটে, আলোতে ওরা কি করে, বড় রক্ত বা গভীর রক্তবাহে অবস্থান করে। আর রাত্রিবেলা বা অন্ধকারে ওরা কি করে, ত্বকের জালকে চলে আসে। ঠিক আছে, ত্বকের মানে পেরিফেরাল সার্কুলেশন ওরা চলে আসে। তো এই জন্য পেরিফেরাল সার্কুলেশনে চলে আসার ফলে কি হচ্ছে না, যখন আমরা ব্লাড নিই, আমরা তো মেন ধমনী থেকে বা মেন ভেন থেকে নিচ্ছি না, আমরা এইগুলো থেকে নিই। তো তখন এই জন্য সহজে এটা পাওয়া যায়, টেস্টটা পাওয়া যায় পজিটিভ। মাইক্রোফাইলেরিয়া বা উচেরিয়া ব্যানক্রফটির লার্ভা দশা নকচার্নাল পিরিয়ডিসিটি দেখায়, তারা রাতে ত্বকের রক্ত সঞ্চালনে চলে আসে, যা মশা কামড়ানোর সময়ের সঙ্গে মিলে যায়। মশা কিন্তু রাত্রে কামড়ায়, কি অদ্ভুত নেচারের সিস্টেম দেখো। তাই ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য রাতে সংগ্রহ করলে মাইক্রোফাইলেরিয়া শনাক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একদম সহজ, ছোট্ট উত্তর, বেশি উত্তর লেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? পরেরটাতে যাও। এই যে সিগারেট বা তামাকের প্যাকেটে তুমি নিশ্চয়ই বিধিবদ্ধ সতর্কতা, ধূমপান প্রাণঘাতী বা তামাক ক্যান্সারের কারণ দেখেছো, কিন্তু অনেকেই তা উপেক্ষা করেন। এই উপেক্ষা একজন ব্যক্তির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? ঠিক আছে, এটা তো তোমরা সবাই দেখেছো যে রাস্তাঘাটে সিগারেটের প্যাকেট যদি কোথাও পড়ে থাকে, তো সেখানে তোমরা দেখবে স্মোকিং কিলস বা টোব্যাকো কজেস ক্যান্সার, এটা তো বাধ্যতামূলক, লিখতেই হবে ওদের। আইনগত সতর্কবার্তাগুলি উপেক্ষা করলে একজন মানুষের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন তামাক সেবনের ফলে, এই যে এইবারে দীর্ঘদিন তামাক সেবনের ফলে ক্যান্সার, বিশেষ করে ফুসফুস, মুখ, গলার ক্যান্সার, ব্রঙ্কাইটিস, এমফাইসিমার মতো দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ হতে পারে। এছাড়া কার্ডিয়াক ডিজিজ, স্ট্রোক, এগুলো, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেয়। ইমিউনিটি পাওয়ারটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, এবং সাধারণত কি হয়, এই জন্য আয়ু হ্রাস করতে পারে। তাই এই সতর্ক বার্তাগুলো বারবার উপেক্ষা করলে সময়ের সঙ্গে সঙ্গে গুরুতর, অনেক ক্ষেত্রে অপরিবর্তনীয় স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, সিভিয়ার ওপেন ইররিভার্সেবল হেলথ প্রবলেমস ওভার টাইম, এটা খেয়াল করো, সিভিয়ার ওপেন ইররিভার্সেবল হেলথ প্রবলেমস ওভার টাইম। ক্লিয়ার? এইগুলো একটু খেয়াল করো। আচ্ছা, উত্তরটা সোজা, কিন্তু একটু ভালো
ইনফরমেশন দিয়ে লেখার চেষ্টা করো। পরেরটা দেখি যাই। এরপরে আসছি কি, এটা হয়ে গেল, তাহলে 4টে হয়ে গেল, ওই 4টে কমপ্লিট হয়ে গেল। ওই 4টে যে পরপর 4টে ছিল, প্রথমটা ছিল ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, তারপরে অ্যান্টিবায়োটিক্স, তারপরে ফাইলেরিয়াল পেশেন্টের ব্লাড, তারপরে আসছি এইটা স্মোকিং যেটা বললাম। এটা গেল তোমার ওই ইউনিট 3 থেকে। এবারে ইউনিট 4 থেকে দেখো একটা কোয়েশ্চেন করতে হবে, দুটো থাকবে। প্রথম কোয়েশ্চেনটা কি আছে, নেম দ্য মেটেরিয়াল ইউজড অ্যাজ ম্যাট্রিক্স ইন জেল ইলেকট্রোফোরেসিস অ্যান্ড মেনশন ইটস রোল। জেল ইলেকট্রোফোরেসিসে কি জিনিসটা ব্যবহার করা হয়, ম্যাট্রিক্স মেটেরিয়ালটা ইউজ করা হয় ম্যাট্রিক্সটাতে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে নট অনলি ফর ইয়োর সেমিস্টার 4, নিটেও এই কোয়েশ্চেনটা খুব রিপিট করে বারবার। কি কি ম্যাট্রিক্স ইউজড ইন জেল ইলেকট্রোফোরেসিস, দ্যাট ইজ অ্যাগারোস জেল। এটা তোমরা সবাই জানো অ্যাগারোস জেল। অ্যাগারোস কোত্থেকে পাওয়া যায় এই সোর্সটাও মেনশন করলে ভালো হয়। অ্যাগারোস অবটেনিং ফ্রম দ্য রেড আলগি, রেড উইড যেটা বলি, জেলিডিয়াম, গ্রাসিলারিয়া, এই দুটো রোডোফাইসি গোত্রভুক্ত শৈবাল থেকে পাই আমরা। কি করে, মলিকুলার সিভ, মলিকুলার সিভ, দয়া করে এই কথাটা মনে করে এই কথাটাই লিখবে, মলিকুলার সিভ, বাংলাতেও লিখে দিচ্ছেন মলিকুলার সিভ। মলিকুলার সিভ, আগের যে ভিডিওটাতে তোমাদের অনেকেরই আপত্তি ছিল কেন ইংরেজিতে পুরো বলা হয়েছে, লেখা হয়েছে, আমি বাংলাতে পুরোটাই বলে দিয়েছিলাম। তো এবারে সেই জন্য বাংলা ইংরেজি দুটোই দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এতে অসুবিধা হবে না। মলিকুলার সিভ হিসেবে কাজ করে ছাঁকনি, ছোট 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 মাইক্রোপোর থাকে, তার ভেতর দিয়ে ডিএনএ গুলো আস্তে আস্তে মুভ করতে করতে যায়। ক্লিয়ার? তো যার মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে ওই যে অফ দ্য সেপারেট বেসড দেয়ার সাইজ অন দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাজ অ্যাপ্লাইড। তোমরা জানো যে ডিএনএ ইজ এ নেগেটিভলি চার্জ, ওটা পজিটিভের দিকে চলে যায় আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে এই যে লেখাগুলো, ইট অ্যাক্ট অ্যাজ এ মলিকুলার সিভ অ্যালাউইং ডিএনএ ফ্র্যাগমেন্ট টু সেপারেট বেসড অন দেয়ার সাইজ when an electric field is applied। ঠিক আছে, পরিষ্কার? বাংলাটা দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা আসছি পরেরটাতে। আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, নেম দ্য সোর্স অফ ডিএনএ পলিমারেজ ইউজড ইন পিসিআর টেকনিক, মেনশন হোয়াই ইট ইজ ইউজড। পিসিআর প্রযুক্তিতে ব্যবহৃত ডিএনএ পলিমারেজের উৎসের নাম করো। পিসিআর এ যে ডিএনএ পলিমারেজটা ইউজ হয় তার নাম কি? ট্যাক পলিমারেজ। ট্যাক পলিমারেজ, এই ট্যাক পলিমারেজ যেখান থেকে পাওয়া যায় সেটার নামটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস, থার্মাস অ্যাকোয়াটিকাস, এটা হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। থার্মোফিলিক ব্যাকটেরিয়া হট স্প্রিং বা এই সমস্ত যেটা জায়গাতে এরা জন্মায়। সরি, কি ইম্পর্টেন্সের ট্যাক পলিমারেজ, ট্যাক ডিএনএ পলিমারেজ যেটা এই যে রয়েছে থার্মোস্টেবল ব্যাকটেরিয়া প্রচন্ড ভাবে। এই কারণে থার্মোস্টেবল হওয়ার কারণে পিসিআর চলাকালীন মনে আছে টেম্পারেচার গুলো 95 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়, তারপর আবার টেম্পারেচার বাড়ানো হয়। এই টেম্পারেচারে ওরা উচ্চ তাপমাত্রায় সহজে ডিনেচার্ড হয় না, সহজে ডিনেচার্ড হয় না। ক্লিয়ার? এই যে নট গেট ডিনেচার্ড, ভেঙে যায় না। না হলে তো আমরা জানি যে কোনো এনজাইম মানেই তো প্রোটিন, তো সেটা তো ভেঙে যেতে পারে, সেটা সহজে ভাঙে না, নষ্ট হয়ে যায় না, ডিনেচার্ড করে না। ক্লিয়ার? তো এই জন্য বারবার ডিএনএ রেপ্লিকেশনস নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। ক্লিয়ার? একদম অল্প উত্তর দেখো। আচ্ছা, পরেরটাতে যাই। এটা চলে গেল ওই পার্টটা চলে গেল, মানে তোমার ইউনিট 4 এরটা চলে গেল। এবার আসছি ইউনিট 5, লাস্ট ইউনিট যেটা। লাস্ট ইউনিটে দেখো এখানে একটা দেওয়া আছে, আনসার এনি ওয়ান অফ দ্য 2 কোয়েশ্চেন্স, ইউজ দ্য ইনফরমেশন প্রোভাইড ইন দ্য টেবল গিভেন বিলো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে দেখো ট্রফিক লেভেল দেওয়া আছে, নেট প্রোডাকশন বলা আছে, নেট প্রোডাকশন বলা আছে, রেসপিরেশন বলা আছে, রেট অফ রেসপিরেশন। টপ কার্নিভোর যেটা 50 কিলোজুল মিটার স্কোয়ার পার ইয়ার স্কোয়ার, তারপরে কার্নিভোর, হার্বিভোর, প্রডিউসার, এগুলো দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, এগুলো দেখে নাও। এইবারে বলছে কি, ক্যালকুলেট দ্য গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি জিপিপি, জিপিপি বের করতে বলেছে, জিপিপি বের করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে অ্যানালাইজ দ্য ট্রেন্ড ইন দ্য নেট প্রোডাকশন ফ্রম দ্য প্রডিউসার টু টপ কার্নিভোর, গিভ এ রিজন ফর ইয়োর অবজারভেশন। তুমি যেটা দেখলে তার সম্পর্কে তোমার কি ধারণা বা তুমি কি করে এটাকে ব্যাখ্যা করবে। পরে আমি উত্তর দিয়েছি জায়গা কুলোইনি বলে,
পরেরটাতে দেখো খুব সহজভাবে জিপিপি কিভাবে বের করবে, তোমরা তো এটা বা এটা এইভাবে দেবে কি তোমার ওই যে এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর এক্সপ্লেন করো 2 মার্কসে, সেটাও আসতে পারে। তো এখানে যেটা দেওয়া আছে সেটাতেই আমরা করেছে কি যে জিপিপি নির্ণয় করা যায় এনপিপি সমান জিপিপি মাইনাস আর। তোমরা কি শিখেছিলে? জিপিপি ইকুয়াল টু এনপিপি মাইনাস এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর। তাহলে আমি জিপিপি বের করতে গেলে কি চাইবো? এনপিপি প্লাস আর সমান জিপিপি। এই দেখো সহজ করা, 45,000 প্লাস এই দেখো এইটা যোগ করলাম, তাহলে পাবো হচ্ছে আমরা এইটা রেজাল্ট। রেসপিরেশন, তার এনপিপি এটা দেওয়া আছে, রেসপিরেশন এটা দেওয়া আছে। আগেরটাতে দেওয়া ছিল যেটা, বাংলাতে সে একই রকম ভাবে বলেছি, অসুবিধা হবে না, এটা আর বাংলা লিখিনি। অ্যানালাইজ দ্য ট্রেন্ড, উৎপাদক থেকে শীর্ষ ভোক্তা পর্যন্ত নিট উৎপাদনের প্রবণতা বিশ্লেষণ করো, তোমার পর্যবেক্ষণের কারণ লেখো। কি ব্যাপারটা? নেট প্রোডাকশন ডিক্রিজেস significantly from producer to the top carnivore এবং কার্নিভোর ডিউ টু দ্য এনার্জি লস। কি কারণে? শক্তি ক্ষয় at each trophic level through process of respiration, শ্বসনের জন্য, তাপ ক্ষয় এবং সবচেয়ে যেটা অসম্পূর্ণ স্থানান্তরের মাধ্যমে, শক্তির অসম্পূর্ণ ইনসাফিসিয়েন্ট এনার্জি ট্রান্সফার। মনে পড়ছে তো ওই যে লিন্ডেম্যানের 10% ল, সেটা মাথায় রেখে। তাহলে দেখো ব্যাপারটাকে দেখে ম্যাথমেটিক্যাল রিডাকশন দিয়েছে মানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ ভাবে একদম হয়েছে। এর পরেরটাতে আসি। এর পরেরটা দেওয়া আছে ইউ মাস্ট হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট দ্য মাইগ্রেশন অফ সাইবেরিয়ান ক্রেনস টু ইন্ডিয়া ডিউরিং উইন্টার, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন্স? ওই যে শীতকালে এখন তো প্রায় একটু গরম পড়েও গেল, তো যাই যে কোনো কারণেই হোক আমাদের তো এখন বিভিন্ন জলাশয়গুলো আস্তে আস্তে সব কচুরি পানায় নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেমন প্রচুর পাখি আসতো, সেই পাখিটা কেন আসে সাইবেরিয়ান ক্রেনগুলো? শীতকালে সাইবেরিয়াতে প্রচুর ঠান্ডা থাকে, ওদের স্কেয়ারসিটি অফ ফুড হয়, খাদ্যের অভাব হয়। দেখো কি লিখেছি আমরা এখানে, লিখেছি যে ডিউরিং উইন্টার এক্সট্রিম কোল্ড অ্যান্ড স্কেয়ারসিটি অফ ফুড ইন সাইবেরিয়া, ফলে কি হয়? মেক সার্ভাইভাল ডিফিকাল্ট। ইন্ডিয়া প্রোভাইডস দ্য ওয়ার্মার ক্লাইমেট, ইন্ডিয়াতে আমরা ওয়ার্মার ক্লাইমেট, অ্যাবান্ডেন্ট ফুড এবং আর কি পাচ্ছি? সুইটেবল ওয়েটল্যান্ড, ঠিক আছে, which are favorable for feeding and survival. Thus migration helps the bird avoid harsh condition to ensure survival. মানে সোজা কথা টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য এই যে মাইগ্রেশনটা করে, যে এই সাইবেরিয়াতে প্রচন্ড ঠান্ডা থাকে, খাবার পায় না ওরা, সেই জন্য এখানে এসে ওরা খাবারের সমস্যাটা মিটে যায়, তারপরে টেম্পারেচারটা নর্মাল থাকে, ওদের পক্ষে স্বাভাবিক থাকে, ঠিক আছে। এটা গেল। তাহলে তোমার এই যে পার্টটা গেল, এই পার্টটা হচ্ছে তোমার চলে গেল হচ্ছে তোমার ওই সেকশন এ 2 মার্কসের চলে গেল। এরপরে আমরা আসবো সেকশন বি ফর 3 মার্কসের কোয়েশ্চেন। সেকশন বি তে যে 3 মার্কসের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা পরপর এবারে দেখে যাব। এই দেখো প্রথমেই যেটা বলা আছে সেকশন, এখানে যেটা বলেছিলাম যে আনসার এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেনের মধ্যে 2টো করতে হবে, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা করে অর দেওয়া আছে এক্সট্রা। দেখো প্রথমেই যেটা আছে ডিফারেন্স বিটুইন ম্যালিগন্যান্ট অ্যান্ড বিনাইন টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার আর বিনাইন টিউমারের মধ্যে পার্থক্য ক্লিয়ার, এটা হচ্ছে 2 নম্বরের। আর পরেরটা হচ্ছে ডিফাইন দ্য মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ এ ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমারের সবচেয়ে ভয়াবহ যে যেটা স্টেজ, যেটা দশাটা, সেটা কি? সবচেয়ে ভয়াবহ যেটা আমরা ভয় পাই সবচেয়ে বেশি, সেটা কি? তো সেটা আমরা দেখবো। প্রথমে কি দেখবো? প্রথমে যেটা দেখবো যে ম্যালিগন্যান্ট টিউমার আর বিনাইন টিউমারের পার্থক্য। এটা আমি আর বাংলা আলাদা করে লিখিনি, মুখে বলে দিচ্ছি। ম্যালিগন্যান্ট টিউমার it spreads to another organs of the body. মেটাস্টেসিস তাকে বলে, যে রক্ত বা দেহরসের মাধ্যমে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়ার ঘটনাকে আমরা বলি মেটাস্টাসিস। তো দেখো এটা লিখেছি, এটা কিন্তু ইট রিমেন্স কনফাইন্ড, এটা বিনাইন টিউমার কিন্তু এক জায়গাতেই থাকে। মেটাস্টেসিস যেমন ছড়িয়ে পড়ে, কিন্তু এটা এক জায়গাতেই থাকে। সেকেন্ড ওয়ান, রেট অফ গ্রোথ ইজ ইউজুয়ালি র্যাপিড, খুব দ্রুত বৃদ্ধি পায়, এদের কোষ বিভাজনটা অনেক বেশি হয়, ক্লিয়ার। তো পরেরটা হচ্ছে রেট অফ গ্রোথ ইজ ইউজুয়ালি র্যাপিড,
তো রেট অফ গ্রোথ ইজ ইউজুয়ালি মানে নট র্যাপিড হবে, সরি, নট র্যাপিড, ঠিক আছে, ইউজুয়ালি স্লো। আচ্ছা, নেক্সট থার্ড পয়েন্ট, মেটাস্টাসিস সিন, নো মেটাস্টাসিস, মেটাস্টাসিস দেখা যায় না, ইট ইজ ক্যান্সারাস, এটাই ক্যান্সার সৃষ্টি করে, এটা নন ক্যান্সারাস, ক্যান্সার সৃষ্টি করে না। দেখো 2 নাম্বার দিয়েছে, 4টে দিয়েছি খুব সহজভাবে, তাহলে যে এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গে, এটা ছড়িয়ে পড়ে না, এর গ্রোথটা অনেক দ্রুত, এর গ্রোথ তুলনামূলক কম, হারটা কম, মেটাস্টেসিস দেখা যায়, মেটাস্টেসিস দেখা যায় না, ক্যান্সারাস, ক্যান্সার সৃষ্টি করে, এগুলোই ম্যালিগন্যান্ট গুলোই ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, আর এটা নন ক্যান্সারাস। তারপরের পার্টটা কি দেওয়া আছে, দ্য মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার ইজ মেটাস্টাসিস। আমি একটু আগে বলেছি, দেখো সংজ্ঞাটা, দ্য এবিলিটি অফ ক্যান্সার সেল টু ইনভেড নিয়ার বাই টিস্যুস অ্যান্ড স্প্রেড টু ডিস্টেন্ট অর্গান থ্রু ব্লাড অর লিম্ফ, রক্ত বা লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রবণতা। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো শুধু বিনান টিউমার ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য 2 নাম্বার, পরের পার্টটাতে তোমার দেওয়া হয়েছে 1 নাম্বার। নেক্সট আরেকটা দেখি কি আছে পরেরটা, 25 বছর বয়সী প্রকাশ দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, স্থায়ী পেট ব্যথা ও ঘন ঘন খিচুনির অভিযোগ নিয়ে ক্লিনিকে আসে। সে আরো জানায় তার মলে শ্লেষ্মা, মিউকাস এবং মাঝে মাঝে ক্লটেড ব্লাড পাওয়া যাচ্ছে। এবারে as per your understanding identify the disease। দেখো 1 + 1, 1 + 1 + 1, কত ব্রেকআপ দেওয়া আছে, খুব ছোট ছোট আনসার। মেনশন দ্য সাইন্টিফিক নেম অফ দ্য প্যাথোজেন কজিং দ্য ডিজিজ, রাইট দ্য লোকেশন অফ দ্য প্যাথোজেন ইন ইউর বডি, কোথায় এটা সংক্রমণটা হয়। ক্লিয়ার? উত্তরগুলো আমরা দেখি, উত্তরগুলো তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরে গেছো। পরের উত্তরে আমরা আসি, এই উত্তরটাতে আসি। দেখো খুব সহজ উত্তর, ডিজিজ আইডেন্টিফাইড অ্যামিবিয়াসিস, আমাশা, আর অ্যামিবিক আমাশা, তার প্যাথোজেনের নাম এন্টামিবা হিস্টোলাইটিকা। এখানে আমি আরেকবার রিপিট করে বারবার রিপিট করছি, সেটা হচ্ছে এই লেখাগুলো লেখার সময় এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা দেখো আমি যেহেতু এটা কম্পিউটারে করেছি তাই এটা ইটালিক্সে করেছি, তোমরা যখন লিখবে দয়া করে ইংরেজিতে লিখে আন্ডারলাইন করবে, ঠিক আছে? নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে রুলস, সেই রুলসটাকে ফলো করবে, রুলস ফলো না করলে কিন্তু নম্বর কাটা যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা আছে কোথায় আমাদের এই ইনফেকশনটা হয়, সেটা হচ্ছে বৃহদন্ত্র, লার্জ ইন্টেস্টাইন, মূলত কোলন রিজিয়নেই এটা থাকে। ক্লিয়ার? এর বাসা বাঁধে। তাহলে দেখো 1 + 1 + 1, খুব সহজ। পরেরটাতে, এরপরে আসছি পরের যে কোয়েশ্চেনটাতে, দেখো সেটা তোমার enumerate the 3 main sources of biofertilizer giving one example of each। আমি এখানে অনেকগুলো 8খানা দিয়েছি, 8টা দিয়েছি, এই 8টার মধ্যে তুমি যে কোনো 3টে লিখতে পারো, তবে লেখার সময় আমি একটু ইচ্ছে করে আমি সেভাবে লিখিনি, 3টে লিখে দিতে পারতাম। তো 3টের মধ্যে ধরো তুমি একটা লিখলে ব্যাকটেরিয়াল ডাইরেক্ট, তাহলে ব্যাকটেরিয়াল মধ্যে তুমি এইটা দিতে পারো, এই যে রাইজোবিয়াম, এইটা ব্যাকটেরিয়াল, রাইজোবিয়াম ফ্যাজিওলি, রাইজোবিয়াম লেগুমিনোসারাম, অ্যাজোরাইজোবিয়াম, এটা ব্যাকটেরিয়াল, এরা মূলত নাইট্রোজেন সংবন্ধন করে, এই লেগিউম রাইজোবিয়াম সিম্বায়োসিস। আরেকটা তুমি দিলে সায়ানোব্যাকটেরিয়া দিলে, দেখো আমি 3টে আলাদা কালারও করে দিয়েছি, সায়ানোব্যাকটেরিয়া দিলে প্রথমে, তাহলে একটা ব্যাকটেরিয়াল দিলে, আর একটা সায়ানোব্যাকটেরিয়া দিলে নস্টোক, অ্যানাবিনা, অলোসিরা, ক্যালোথ্রিক্স, এটাও তোমার কি করে, এই যে নাইট্রোজেন ফিক্সেশন, কন্ট্রোল অফ সয়েল পিএইচ, সিক্রেশন অফ গ্রোথ সাবস্টেন্সেস, এগুলো কাজ করে। উপকারটা কি কি ইউজেস হয়, আর অনেকগুলো অ্যাজোলা, অ্যানাবিনা, এগুলো যে কোনো তুমি ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি হলে 3টে লিখতাম, এই দুটো 3টে, মাইকোরাইজা, গ্লোমাস, বলিটাস, এন্ডোগন, রাইজোপোগন, এগুলো কি করে, ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, জল, বিভিন্ন খনিজ পদার্থগুলোকে শোষণ করে এবং প্যাথোজেন রেজিস্ট্যান্স, অ্যাডাপ্ট টু দ্য অ্যাডভার্সিটি, বিভিন্ন অবস্থাটাকে গাছকে বাঁচিয়ে দেয়। তো আমি এখানে দেখো দিচ্ছে 8খানা, তুমি যে কোনো 3টে লিখবে, এনি 3। ক্লিয়ার? যে কোনো 3টে তুমি বেছে নেবে, যেটা তোমার সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আসি। এরপরে দেখো সেকেন্ড পার্ট, সেটা কি আছে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য টার্মস প্রাইমারি স্লাজ, অ্যাক্টিভেটেড স্লাজ, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার।
তো এই যে তিনটে টার্ম, এই তিনটে টার্ম ভালো করে করো, ভালো করে। বায়োগ্যাস প্রোডাকশন বা সিওএস ট্রিটমেন্ট থেকে আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি বিভিন্ন ফর্মে। আমি মডেল কোয়েশ্চেন, বিভিন্ন যে স্যাম্পল কোয়েশ্চেন গুলো ডিসকাশন করেছিলাম এর আগের ভিডিওতে, টিউটোরিয়াল ক্লাসে, তাতে দেখো সিওএস ট্রিটমেন্ট, তাতে একটা বড় ছক দিয়ে করেছিলাম, সেটাও দেখতে পারো। অথবা এই যে তিনটে টার্ম আলাদা আলাদা করে, প্রাইমারি স্লাজ কি কি দেওয়া আছে এখানে দেখো। প্রাইমারি স্লাজে সেমি সলিড বর্জ্য যা নিকাশি শোধনের প্রথম ধাপে প্রাইমারি সেডিমেন্টের ট্যাঙ্কের তলায় জমা হয়। এতে প্রধানত আনডাইজেস্টেড যে অর্গানিক মেটেরিয়ালস গুলো এবং সলিড পার্টিকেলস যেগুলো আছে, ফ্যাট, অন্যান্য পদার্থগুলো সেটলিং এর ক্ষেত্রে ওরা অপসারিত হয়, ক্লিয়ার, সেপারেটেড হয়ে যায়। আর অ্যাক্টিভেটেড স্লাজ যেটা কি হচ্ছে, এটা কিন্তু পুরোটাই দেখো সেকেন্ডারি ট্রিটমেন্টে তৈরি হয়। এটা খেয়াল করো, সেকেন্ডারি ট্রিটমেন্টে, বায়োলজিক্যাল ট্রিটমেন্টে এরেশন ট্যাঙ্কে গঠিত হয়। এই অণুজীবগুলো বর্জ্য জলে জৈব পদার্থ দূষককে খাদ্য হিসেবে গ্রহণ করে, ওরা নিজেরা খেয়ে নেয়, ফলে সেগুলো তোমার আস্তে আস্তে বায়োমাসে কনভার্ট করে। আর অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার কি? অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার হচ্ছে ক্লোজ ট্যাঙ্ক where sludge is decomposed by anaerobic bacteria, ক্লিয়ার? এখানে কি হয় না, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা স্লাজের বিয়োজন ঘটে, ক্লিয়ার? এই প্রক্রিয়ায় বায়োগ্যাস, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হচ্ছে এবং স্লাজ স্থিতিশীল হয়, যা পরের ক্ষেত্রে আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। এই দেখো পরপর পরপর তিনটে দেওয়া আছে, অসুবিধা নেই আশা করি। আচ্ছা, পরেরটাতে আসি। আনসার 2 কোশ্চেন্স অফ দ্য 4 কোশ্চেন্স। এটা কোত্থেকে এসছে? এটা সেই যে বায়োটেকনোলজি থেকে, বায়োটেকনোলজি থেকে। While doing a PCR, denaturation step is missed. What will be its effect on the process? পিসিআর থেকে দিয়েছে। পিসিআর এর তিনটে মনে আছে তো তোমাদের? DAE, তিনটে ধাপ: ডিন্যাচুরেশন, অ্যানিলিং, এক্সটেনশন। এইভাবে মনে রাখবে, ডিন্যাচুরেশন, অ্যানিলিং, এক্সটেনশন। তো ডিন্যাচুরেশন যদি বাদ যায়, কোনো কারণে স্টেপটাকে আমরা অমিট করে দিই, তাহলে কি ঘটতে পারে? কি ঘটতে পারে না, যদি ডিন্যাচুরেশন না হয় তাহলে বাবু সেপারেশনটা হবে কি করে? ডিএনএ যেটা রয়েছে, যেটা মূল ডিএনএ আমরা যেটা নিয়েছি, ডিজায়ার্ড ডিএনএ পার্টটা, সেটাকে আমরা সেপারেট করব কি করে? সেপারেট তো হচ্ছে না, তাহলে ওটা টেমপ্লেট ফর্মেশন করছে না। আলাদা যদি টেমপ্লেট না তৈরি করে, তাহলে আমি ছাঁচ না তৈরি হলে আমি তা কি করে কাজটা শুরু করব? অলিগোনিউক্লিওটাইড যে পরের বারে যখন আমি পরের স্টেপে অলিগোনিউক্লিওটাইড দেবো, তখন তো ওরা কিছুই পাবে না, কার সাথে জুড়বে? তাহলে দেখো কি সহজ, পিসিআর এ যদি ডিন্যাচুরেশন স্টেপটি বাদ পড়ে যায়, তবে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ পৃথক হয়ে সিঙ্গল স্ট্র্যান্ডে রূপান্তরিত হবে না, সিঙ্গল স্ট্র্যান্ডে রূপান্তরিত হবে না। ফলে প্রাইমারগুলি টেমপ্লেট ডিএনএর সাথে যুক্ত হতে পারবে না এবং ডিএনএর অ্যাম্প্লিফিকেশন হবে না স্বাভাবিকভাবেই। অর্থাৎ পুরো পিসিআরটাই ব্লক করে যাবে, স্টপ হয়ে যাবে। এবারে আসছি পরের পার্টটা কি দেওয়া হয়েছে, এটা 2 মার্কসের। পরেরটা দেখো, রাইট দ্য রোল অফ রেস্ট্রিকশন সাইট ইন এ ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর থেকে যে রেস্ট্রিকশন সাইট গুলো সেটা কি করে, এটা মূলত কি করে? ইট অ্যালাউজ দ্য ভেক্টর ডিএনএ টু কাট দ্য স্পেসিফিক রেস্ট্রিকশন endonucleases, enabling the insertion of foreign DNA and the formation of recombinant DNA. এটা তুমি যদি ঠিক জায়গায় না কাটতে পারো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা ভেক্টরকে তো কাটবে, তো সেই কাটিং এর ডিএনএ যাতে ফরেন ডিএনএটা ঢুকতে পারে, ওখানে ঢোকাতে পারি আমরা, সেই কাটিং এর ক্ষেত্রে এটা মূলত কাজ করে রেস্ট্রিকশন সাইট। ভালো করে PBR 322 ভালো করে পড়ো, PBR 322টা। তার ওই যে আমি বোধহয় বায়োটেক এর আগের যে ভিডিওটা টিউটোরিয়াল ক্লাসে করা হয়েছিল, তাতে বলেছিলাম যে PBR 322 ভালো করে বর্ণনা, তার কতগুলো রেস্ট্রিকশন সাইট, কোন কোনগুলোর অ্যান্টিবডি রেজিস্ট্যান্স সাইট আছে, সেগুলো ভালো করে পরপর সিকোয়েন্সগুলো ভালো করে করে রাখবে, ঠিক আছে? আমি শুধু এইটার সাথে না, অন্য আনসারগুলোও বলছি একটু একটু করে। পরেরটা খুব কমন, দেখো একটু আগে বলছিলাম অ্যাগারোস জেল। তো given below is the stepwise schematic representations of the process electrophoresis. Identify the alphabet representing. আশা করি এটাতে বাংলা অসুবিধা হবে না। তো এই অক্ষরগুলো ইউ, পি, টি, আর, এস, ইউ, পি, কিউ, আর, এস, টি,
এই যে অক্ষরগুলো এগুলো কোনটাকে কি রিপ্রেজেন্ট করে? অ্যানোড এন্ড, স্মলেস্ট আর লাইটের ডিএনএ স্ট্র্যান্ড, অ্যাগারোস জেল, ক্যাথোড। আর পরেরটা দেওয়া আছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ইলিউশন ইন দিস প্রসেস। তাহলে 2 মার্কস হচ্ছে এই যে দেখো হাফ 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 ইন্টু 4, ঠিক আছে, 2 মার্কস। এর পরের আনসার গুলোতে আমরা আসি। দেখো এখানে কিন্তু আমি বাংলা দিয়েছি, আশা করি অসুবিধা হবে না। এস রিপ্রেজেন্টস অ্যানোড এন্ড, আর রিপ্রেজেন্ট দ্য স্মলেস্ট, ছবিটা আরেকবার যাই নাহলে অসুবিধা হবে। এস দেখো এসটা কি রিপ্রেজেন্ট করছে? এসটা রিপ্রেজেন্ট করছে তোমার অ্যানোড এন্ড। আমি কোশ্চেনটা সামনে রাখি। এস রিপ্রেজেন্ট করছে অ্যানোড এন্ড, অ্যানোড এই দিকটা, অ্যানোড অ্যানোডের পার্টটা এইটা, সরি এইটা হচ্ছে এসটা হচ্ছে অ্যানোড। তারপরে তোমার টি হচ্ছে, টি কি দেওয়া হয়েছে? এই যে টিটা, টিটা কোনটাকে দেখাচ্ছে? অ্যাগারোস জেল, অ্যাগারোস জেল। ইউ, ইউটা এইটা, এটা কি দেখাচ্ছে? ক্যাথোড, ক্যাথোড এন্ড, ক্লিয়ার। আর আর হচ্ছে আর, এই আরটা কি দেখাচ্ছে? এই যে স্মলেস্ট এন্ড লাইটেস্ট ডিএনএ স্ট্র্যান্ড, ক্ষুদ্রতম যে ডিএনএ অংশ যেটা ছোট ছোট, বলেছিল কি আগে ফার্স্ট হবে কে? যে যত রোগ আছে যত ছোট সে তত মলিকুলার সিভে তাড়াতাড়ি দৌড়ে যাবে। তাহলে এই যে উত্তরগুলো দেখো চারটে কত কি কি লক্ষ্য করা হয়েছে, কি কি কোনটাকে কি বলা হয়েছে, ক্লিয়ার। তাহলে ইউটা হচ্ছে ক্যাথোড, আর এস হচ্ছে অ্যানোড, টি হচ্ছে অ্যাগারোস জেল, আর হচ্ছে লাইটেস্ট ব্যান্ড, হালকা ছোট ডিএনএ খণ্ড, ক্লিয়ার। পরেরটাতে আসি, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ইলিউশন। ইলিউশনটা তো মনে আছে যে ওই যে আমরা ডিএনএটা যখন সেপারেশন হয়ে গেল এবারে সেখান থেকে বের করব। ইলিউশন প্রক্রিয়া কি? দ্য ইম্পর্টেন্স, দ্য প্রসেস অফ সেপারেশন অফ কাটিং অফ ডিএনএ আউট ফ্রম দ্য অ্যাগারোস জেল অ্যান্ড এক্সট্রাক্টিং ফ্রম দ্য জেল পিসেস ইজ কল্ড ইলিউশন। ওই যে যে ট্রেটাতে, যে অ্যাগারোস ট্রেটাতে তাতে যে ডিএনএটা সেপারেট হয়ে গেল তখন সেটা থেকে তুলে নেওয়াটা, সেপারেট করাটাকে ইলিউশন বলি। তোর জন্য আমরা কি ইউজ করি? কি দেখো এখানে গুরুত্বটা কি, এখানে আমরা একটা স্টেন ইউজ করি, ইটিবিআর, ইটিবিআর, ইথিলিয়াম ব্রোমাইড, ইথিলিয়াম ব্রোমাইড। খুব সহজ। ইলিউশন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা ডিএনএ খণ্ডগুলোকে ইথিলিয়াম ব্রোমাইড দ্বারা স্টেন করা হয় এবং পিসিআর এর মাধ্যমে অ্যাম্পলিফিকেশন করা যায়। এটা আমি এক্সট্রা দিয়েছি। এই ডিএনএ এবং এই ডিএনএ গুলো বিভিন্ন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা অন্যান্য যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তাহলে গুরুত্বটা আছে, বাই দিস প্রসেস দ্য ইলিউশন প্রসেস অফ ইলিউশন দ্য সেপারেটেড ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যান বি স্টেইনড বাই ইথিডিয়াম ব্রোমাইড অ্যান্ড অ্যাম্পলিফাইড বাই পিসিআর। তুমি ওটা থেকে বের করে নিয়ে তারপর তো অ্যাম্পলিফিকেশনস করবে, মানে তোমার পিসিআর এ দেবে। এটা তার গুরুত্ব। চলো পরেরটাতে আসি। পরেরটাতে কি আছে গো? এইবারে দেখো 3 মার্কসের কোয়েশ্চেন্স, ঘাবড়ানোর কিছু নেই। এটা আমি ওই মডেল কোয়েশ্চেন, সরি ওই যে স্যাম্পল কোয়েশ্চেন যেগুলো বলেছিলাম সেমিস্টার 4-এর, তাতে ওইটা বলেছিলাম রাইট দ্য স্টেপস ইউ উড সাজেস্ট টু বি আন্ডারটেকেন টু অবটেন দ্য ফরেন জিন প্রোডাক্ট। বহিরাগত যে জিনের যে উৎপাদন, ফরেন জিন প্রোডাক্ট পাওয়ার জন্য যে ধাপগুলো গ্রহণ করা হয় সেই ধাপগুলো কি কি? প্রথমে দেখো, প্রথমে হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ, আইসোলেশন অফ ডিএনএ, জেনেটিক উপাদান। দেখো আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। সেকেন্ড স্টেপ, আচ্ছা আমি যে নাম্বার দিয়ে করেছি, তুমি নাম্বার না দিয়ে অ্যারো দিয়ে দিয়েও করতে পারো, সেটাও দেখতে খুব সুন্দর লাগবে। কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন, আগে ডিএনএটাকে আমি আলাদা করলাম, তারপরে করলাম নির্দিষ্ট স্থানে ডিএনএটাকে কেটে দিলাম। কি দিয়ে কাটবো? সিজার দিয়ে কাটবো। কি সিজার? রেস্ট্রিকশন এনজাইমস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। থার্ড ওয়ান, সেপারেশন অফ ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট, যেটা আমি কাটলাম এবারে সেটাকে জেল ইলেকট্রোফোরেসিস সেটাকে সেপারেট করে নিলাম ডিএনএ। তারপর পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর দ্বারা ওটাকে অ্যাম্পলিফিকেশন করে নিলাম। তারপরে ডিএনএ লাইগেজের সাহায্যে ডিএনএ খণ্ডকে ভেক্টরের সঙ্গে যুক্ত লাইগেশন করে দিলাম। রিকম্বিনেন্ট ডিএনএ কে হোস্ট কোষ বা জীবের মধ্যে ওটাকে ঢুকিয়ে দেওয়া হলো, ইনসারশন করে দেওয়া হলো, তারপর ট্রান্সফর্ম হয়ে গেল। এরপর সিলেক্টেবল মার্কার ব্যবহার করে রূপান্তরিত কোষ নির্বাচন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন।
এই যে সিলেকশন অফ, সরি এখানে ইলেকশন হয়ে গেছে, এটা হবে সিলেকশন, সিলেকশন selection of transformed cell, selection of transformed cell by using selectable marker, clear, selectable marker দিয়ে এটাকে ট্রান্সফর্ম করানো হয়, না হলে ট্রান্সফর্ম যদি না করায় তাহলে তো সব নষ্ট হয়ে যায় পুরো প্রসেসটা। আনট্রান্সফর্ম নন ট্রান্সফর্ম সেলস গুলো তো তাহলে বাড়তে থাকবে বায়োরিয়েক্টরে গিয়ে, আগে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো। তারপর আসছে কি কালচারিং দ্য হোস্ট সেল ইউজিং বায়োরিয়েক্টর সাহায্যে ওটাকে আমরা কালচার করব, তারপর সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করব ডিএনএটা, বা ডিএনএ যে প্রোডাক্টটা যেটা হলো ফরেন জিন প্রোডাক্ট এক্সপ্রেশন করেছে, জিন এক্সপ্রেশনের মাধ্যমে যেটা বেরিয়ে আসবে যে প্রোডাক্টটা, সেটাকে আমরা এক্সট্রাক্ট করব পিউরিফিকেশন করে মার্কেটিং। এই যে স্টেপস গুলো পর 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 আমি দেখো 9টা স্টেপ দিয়েছি, তুমি পয়েন্ট দিয়েও লিখতে পারো অথবা অ্যারো দিয়েও লিখতে পারো, বেশি কোনো কিচ্ছু লেখার দরকার নেই। 3 নাম্বার দিয়েছি এক পাতা ধরে লিখবো তার কোনো মানে হয় না, জাস্ট স্টেপস গুলো। নেক্সট পরেরটাতে আসি, হোয়াট ইজ বায়োসেফটি ইস্যু। আমি আবার রিপিট করছি, ওই আগের যে টিউটোরিয়াল ভিডিওতে যেটা বলেছিলাম সম্ভাব্য প্রশ্নাবলী, সেখানেও দেখো এই বায়োসেফটি, বায়োপাইরেসি, বায়োপেটেন্ট এগুলোর উপর জোর দিয়েছিলাম। বায়োসেফটি, হোয়াট আর বায়োসেফটি ইস্যুজ, জৈব নিরাপত্তা সমস্যা বলতে এই যে জিএমও, জিনগত পরিবর্তিত যে জীবগুলো, মডিফাইড জিএমও যেগুলো আছে ব্যবহারের ফলে হিউম্যান হেলথ বা আদার অর্গানিজম তাদের উপরে যে প্রভাব পড়ে, সম্ভাব্য ক্ষতিকর প্রভাব, সেই সংক্রান্ত উদ্বেগকে বোঝায় বায়োসেফটি। আমি তো খেয়ে নিচ্ছি প্রোডাক্টগুলো, আমাদের হেলথে তার কোনো প্রভাব পড়ছে কিনা, আমাদের অ্যামাইনো অ্যাসিড জিন সিকোয়েন্সে তার কোনো প্রভাব পড়ছে কিনা, ক্লিয়ার। যেরকম ধরো অ্যালার্জি হতে পারে, পয়জনিং হতে পারে, বা এনভায়রনমেন্টাল যে ইমব্যালেন্স, পরিবেশগত ভারসাম্যহীনতা। দেখো এখানে এই যে সো দ্যাট দে ডু নট কজ হার্ম টু হিউম্যান হেলথ, আদার অর্গানিজম or other environment. This includes risk like allergenicity, toxicity, ঠিক আছে, আর ইকোলজিক্যাল ইমব্যালেন্স, ক্লিয়ার। আর পরের পার্টটা কি দেওয়া আছে, নেম অ্যান ইন্ডিয়ান প্রোডাক্ট হুজ ইললিগ্যাল পেটেন্ট ওয়াজ গ্রান্টেড বাই এ ফরেন কান্ট্রি। একটা ভারতীয় পণ্যের নাম উল্লেখ করে যা অবৈধ পেটেন্ট বিদেশি দেশ, মানে বিদেশ বা ফরেনের কোনো কান্ট্রি এটা মঞ্জুরিকৃত করেছিল। তার মধ্যে আমি এখানে 2-3টে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আরো দিতে পারো। এখন আমি এখানে হলুদ দিয়েছি, অ্যাজারিডাসটা ইন্ডিকা, নিম ভিত্তিক যেগুলো তোমার নিম ভিত্তিক যে বিভিন্ন যে পেস্টিসাইড যেগুলো হয়, পেস্টিসাইড, নিম বেস পেস্টিসাইড, মেডিসিনাল প্রোডাক্টস সেগুলো। আর একটা হচ্ছে বাসমতি রাইস, মেড টু দ্য পেটেন্ট বাসমতি রাইস ভ্যারাইটিস অফ ফরেন ফার্মস। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, আরো আছে অনেকগুলো, আমি জাস্ট 2টো দিয়েছি, এখান থেকে একটা লিখতে পারো বা তুমি নিজের মতো করে লিখতে পারো। পরেরটাতে আসি, এই যে 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, এটা হচ্ছে তোমার ওই ইকোলজি থেকে আসবে। ইকোলজি থেকে মানে ওই যে লাস্ট ইউনিট যেটা রয়েছে, সেই লাস্ট ইউনিট থেকে যে ইকোলজি পার্টটা রয়েছে সেখান থেকে এইগুলো আসবে। আমি একটু কোয়েশ্চেন বইটা বের করে নিই। আচ্ছা, এখানে দেখো কি কি দেওয়া আছে, যে অ্যানালাইজ দ্য এফেক্ট অফ অ্যালায়েন স্পিসিস ইনভেশন অন দ্য বায়োডাইভার্সিটি অফ গিভেন এরিয়া, প্রোভাইড 2 এক্সাম্পলস। কোনো একটা এলাকার জীববৈচিত্র্য বহিরাগত প্রজাতির যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রভাবটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে। বহিরাগত প্রজাতির আগমন আমাদের জানি বায়োডাইভার্সিটি লসের ক্ষেত্রে যে ইভিল কোয়ার্টেট 4টে যে বলেছেন, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট অ্যালায়েন স্পিসিস ইনভেশন। সো অ্যালায়েন স্পিসিস ইনভেশনের মধ্যে কি কি ক্ষতি করতে পারে আমাদের মানে আমাদের এই এনভায়রনমেন্ট বা বায়োডাইভার্সিটি। অ্যালায়েন স্পিসিস ইনভেশন বাংলা আছে introductions of non-native species into the new area where they establish, spread and negatively affect the local ecosystem and effects on biodiversity include কি ভাবে ক্ষতি করে। ফার্স্ট দেখো পয়েন্টটা বাংলা বলছি, পরেরটাতে রয়েছে কম্পিটিশন এন্ড এক্সটিংশন অফ নেটিভ স্পিসিস, দুজনের মধ্যে লড়াই হবে, তার মধ্যে তোমার নেটিভ যে স্পিসিস গুলো আছে সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। উদাহরণ দেওয়ার সময় বলবো একটু পরেই, উদাহরণটা এখন বলে দিই। পার্থেনিয়াম, বা আরো সহজ উদাহরণ, বাজারে গেলেই দেখতে পাবে প্রচুর বিদেশি মানে হাইব্রিড মাগুর, এই যে হাইব্রিড মাগুর ক্লেরিয়াস গ্যারিয়াপিনাস, এর প্রভাবে আমাদের যে দেশি মাগুর ক্লেরিয়াস বাট্রাকাসের অবস্থা খুব খারাপ। বাজারে তুমি এখন দেশি মাগুর খুব একটা পাবে না এই ক্লেরিয়াস গ্যারিয়াপিনাসের জন্য। আরো উদাহরণ দেওয়া আছে ল্যান্টেনা ক্যামেরা, যেটা চোত্রা বলি আমরা,
সাপ্রেসিং দ্য ইন্ডিজিনাস ভেজিটেশন, আমাদের যে দেশীয় যে ভেজিটেশন যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পার্থেনিয়াম যেন ভয়ানক অবস্থা, স্পেশালি ইন দ্যাট বিভিন্ন সব, আর আমি এখন সল্ট লেক বলাটা ঠিক হবে না, সব জায়গাতে এখন পার্থেনিয়াম পাবে তুমি, যেটা চাইনিজ গ্যাস, চায়না থেকে এসেছিল। আচ্ছা, সেকেন্ড ডিসরাপশন ও ইকোসিস্টেম ব্যালেন্স। থার্ড দিচ্ছি ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্যামেজ। ক্লিয়ার? এই বাংলাটা আসি, স্থানীয় বৈচিত্র্যের সঙ্গে প্রতিযোগিতা এবং বিলুপ্তি, যেটা উদাহরণ দিয়ে বললাম। সেকেন্ড পয়েন্ট কি দিয়েছি, ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হয়, তাই তো, কারণ দেশীয় প্রজাতিগুলো নষ্ট হয়ে গেলে তার ভারসাম্য বিঘ্নিত হবে। থার্ড ওয়ান, আর্থ পরিবেশগত ক্ষতি, আক্রমণকারী প্রজাতি কৃষি, বন, মৎস্য শিল্পে ক্ষতি করতে পারে, যা পরোক্ষভাবে বায়োডাইভার্সিটিকে প্রভাবিত করে। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট দেখো দিয়েছি, উদাহরণ দিয়েছি, সেই ইংরেজিটাও যা দিয়ে তাই, পার্থেনিয়াম, ল্যান্টানা ক্যামেরা, ক্লেরিয়াস গ্যারিয়াপিনাস কাকে ক্ষতি করে সেটা উল্লেখ করেছি। হয়েছে? আচ্ছা, আরেকটা পার্টে আসি। এই যে এনভায়রনমেন্টাল যে মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলোর মধ্যে একটা 3 মার্কসের দেওয়া হয়েছে এখানে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তোমরা জানো কেরালার যে পালাক্কাড় ডিস্ট্রিক্ট আছে, সেখানে কুন্তি পূজা বলে একটা নদী আছে, তার পাশেই বিশাল বড় এরিয়া জুড়ে তোমার ওই 800 হেক্টরস যে বনভূমি, তো ওখানকার ওই কুন্তি পূজা নদীর উপরে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করার জন্য কেরালার স্টেট গভর্নমেন্ট ওরা প্রথমে একটা প্রস্তাব রেডি করে। তো তার জন্য একটা মাস এজিটেশন হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, সেটাই হচ্ছে তোমার সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তো ওই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের ক্ষেত্রে কি কি অবজেক্টিভ ছিল আর কি ইম্পর্টেন্স, তার ফলে আমরা কি কি লাভ পেয়েছি, ঠিক আছে? ওই সময় তোমরা জানো সাইলেন্ট ভ্যালিতে অবজেক্টিভ কি ছিল, প্রোটেক্টিং দ্য রিচ বায়োডাইভার্সিটি অফ সাইলেন্ট ভ্যালি। যদি ওটা হাইড্রো ইলেকট্রিক জলবিদ্যুৎ প্রকল্প হতো, তাহলে কিন্তু এই বায়োডাইভার্সিটিটা পুরো নষ্ট হয়ে যেত, এবং ওখানকার যে নিজস্বতা, মানে যে বায়োডাইভার্সিটি যে নিজস্বতা, সেটা পুরোপুরি মানে প্রায় যেটা হাজার হাজার বছর ধরে ওখানে আছে, সেটা নষ্ট হয়ে যেত। আর সেটাকে অক্ষুণ্ণ রাখা, কিপিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্লেস ইনট্যাক্ট অ্যাজ এ বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ওটা খুব বিখ্যাত, সেটাও কিন্তু বজায় রাখা এটা আন্দোলনের উদ্দেশ্য ছিল। কে কে লিডারশিপ দিয়েছিলেন তোমরা জানো, বার্ডম্যান অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সেলিম আলী, দ্য ফেমাস পার্সন সেলিম আলী এক্সপার্ট। এছাড়া লোকাল পিপল, ওখানকার প্রচুর মানুষ, কেরালা শাস্ত্র পরিষদ যেটা রয়েছে, তারাও এটা খুব কেরালায় যে কেরালা সাহিত্য শাস্ত্র পরিষদ KSPP, এরা প্রচন্ডভাবে মুভমেন্ট করেছিল, আন্দোলন করেছিল। এছাড়া WWF IUCN অর্গানাইজেশন এই আন্দোলনটাকে সাপোর্ট করে। তাহলে ইম্পর্টেন্সে কি হয়েছিল, তখন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো উনি তখন একটা 10 জনের একটা কমিটি তৈরি করেন, যে কমিটি লিডারশিপ দিয়েছিলেন MGK মেনন। তিনি ওটা একটা রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে কি কি দেওয়া ছিল, যে ইকোসিস্টেমটা পুরোপুরি একটা হাইড্রোইলেকট্রিক যদি প্রজেক্ট হয়, তাহলে পুরো ইকোসিস্টেমটাই ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? তারপর 1984-এ কেরালা গভর্নমেন্ট ওটাকে পোস্টপন করে ডিক্লেয়ার করে সাইলেন্ট ভ্যালি এজ এ ন্যাশনাল পার্ক। তার কিছুদিন পরে, অ্যাজ এ রেজাল্ট, দ্য মুভমেন্ট এক্সিস্ট ইন 1100 species of different plants, that is fishing cat, mouse bear, lion tail, macaw, সাইলেন্ট ভ্যালিতে ওরা কতগুলো উদাহরণ দিয়েছি, এরা বেঁচে যায় আর কি। আর পরে 1 সেপ্টেম্বর 1986 দ্য প্রাইম মিনিস্টার মিস্টার রাজীব গান্ধী, তিনি ডিক্লেয়ার করেন এটা তোমার কোর এরিয়া অফ দ্য বায়োস্ফিয়ার, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কোর এরিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভে 3টে রিজন জানো তোমরা, কোর, ট্রানজিশন, বাফার, ট্রানজিশন। তো এইগুলোর মধ্যে কোর এরিয়া হিসেবে হিসাব করেন, এবং 2012-তে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বেশি কিছু লিখিনি, দেখো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কি, তার কি অবজেক্ট, তার কি ইম্পর্টেন্স। বাংলা আছে, বাংলা সাইলেন্ট ভ্যালি আন্দোলনের উদ্দেশ্য, গুরুত্ব। ক্লিয়ার? আমি আর এটা রিড আউট করছি না, বাংলাটা দেওয়া হয়েছে এখানে, পুরোটার ইংরেজি বাংলা দুটোই দিয়েছি আমি। পরেরটাতে আসি। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এই যে খুব খুব সহজ, দেখো 2+1+2। তুমি যখন কোথাও গ্রামে বেড়াতে যাও, তখন দেখো কোশ্চেনটাকে অন্য জায়গায়, তুমি কিন্তু উত্তরটা জানো, কোশ্চেনটাকে অন্যভাবে বলা হয়েছে। তোমার গ্রাম পরিদর্শনের সময় তুমি নিশ্চয়ই কিছু পাখিকে গরুর পিঠের উপর বসতে দেখেছো। তোমার কি মনে হয় এই পাখিগুলো কেন গরুদের অনুসরণ করে? এখানে গরু বলেছে, সেখানে গন্ডার আর তোমার অন্য পাখিও বলতে পারে, ঠিক আছে? এটা কিসের জন্য না, তোমরা জানো যে গরুর শরীরে যে পোকামাকড়গুলো থাকে, যে এঁটুলি পোকাগুলো থাকে,
এঁটেল পোকা, সেগুলো ওই পাখিগুলো খুঁটে খুঁটে খায়। তো তার জন্য গরু তাদের জন্য খাদ্যের একটা সহজ উৎস সরবরাহ করে। পাখিরা গরুর কোনো ক্ষতি করে না, বরং উপকৃত হয়। এই যে বোথ আর বেনিফিটেড, বোথ আর বেনিফিটেড অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন ইজ নট অব্লিগেটরি। এদের মানে সহবাস একত্রে বাধ্যতামূলক নয়, একত্রে থাকা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, মিউচুয়ালিজম, প্রোটো কোঅপারেশন। মিউচুয়ালিজমে কিন্তু বাধ্যতামূলক, অনুষঙ্গ বাধ্যতামূলক। বোথ আর বেনিফিটেড অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন ইজ অব্লিগেটরি। তাহলে এটা একটা প্রোটো কোঅপারেশনের উদাহরণ। উভয়ই উপকৃত হয়, কিন্তু তাদের এই সম্পর্ক বাধ্যতামূলক নয়। মানে পাখি না হলে গরু বাঁচবে না, গরু না হলে পাখি বাঁচবে না, তা তো নয়। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কি দেওয়া হয়েছে? ন্যাটালিটি মর্টালিটির পার্থক্য, 2 মার্কসের। দেখো, বাংলা ইংরেজি দুটোই দেওয়া হয়েছে। মেন পার্থক্যের বিষয় তো বলে দেওয়া হয়েছে। মেন কনসেপ্ট, ইম্প্যাক্ট অন পপুলেশন, জাস্ট ডেফিনিশন। Inatality is the birth rate, the number of individual added the population by birth per unit time. একক সময়ে যত সংখ্যক জীব কোনো একটা পপুলেশনে যোগদান করে জন্মের মাধ্যমে। ঠিক উল্টোটাকে করো এখানে। মর্টালিটি ইজ দ্য ডেথ রেট, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল লস্ট ফ্রম এ পপুলেশন বাই ডেথ পার ইউনিট টাইম। একক সময়ে কত সংখ্যক জীব একটা পপুলেশনে মৃত্যুর মাধ্যমে অপসারিত হয়। কোনটা বাড়ায় কোনটা কমায়? পরেরটা, ইম্প্যাক্ট অন পপুলেশন। এই দেখো, ইনক্রিজ, এটা ডিক্রিজ। এই বাংলা, অসুবিধা নেই। চলো, এরপর আমরা চলে এসেছি আরেকটা পার্টে। দেখো এখানে কতগুলো সেই আমার এক স্টুডেন্ট আমার স্কুলে বললো, বাবা অনেকগুলো অঙ্ক দিয়েছে, এগুলোকে অঙ্ক হিসেবে ধরো না, এগুলো খুব সহজভাবে বলা আছে। দেখো, 40টি মৌমাছির মধ্যে 32টা জীবিত আছে, বাকিগুলো কোনো সংক্রমণের কারণে 1 সপ্তাহের মধ্যে মারা গেছে। মৃত্যুর হার, ডেথ রেট বের করতে বলেছে, মানে মর্টালিটি রেট। মর্টালিটি রেট কিভাবে বের করবে? দেখো, টোটাল নাম্বার, এই যে কতগুলো নাম্বার অফ ডেথ, কটা? 8টা নাম্বার অফ ডেথ। আর টোটাল হানি, টোটাল কত ছিল? তাহলে 8/40 ইন্টু 100, 20% পার উইক। একদম সহজ। নাম্বার অফ ডেথ বাই টোটাল নাম্বার অফ পপুলেশন ইন্টু 100 করলে 20% পার উইক, 20% বের হচ্ছে আমাদের। আবার পরেরটা দিয়েছে অ্যামিবা দ্বিবিভাজন বাইনারি ফিশনে প্রজনন করে। 6 প্রজন্ম 6 জনসংখ্যার এর পর জনসংখ্যা অ্যামিবার সংখ্যা কত হবে? অ্যামিবা দ্বিবিভাজন করে, তাহলে কত হবে? প্রতিশততা দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 3 4। দেখো, প্রত্যেক বেড়ে বেড়ে যাবে, তারপরে 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। ঠিক আছে, খুব সহজ ভাবে। তোমরা সেল ডিভিশনও এটা করেছে ক্লাস 11-এ, ঠিক একই রকম ভাবে, যে একটা সেল থেকে তোমার একটা সেল হয়েছে, 2 টু দি পাওয়ার 3, সেইভাবে আর কি। চলে গেলাম, এরপর আসছি একদম, চলে এসেছি আমরা সেকশন সি তে, তারপরে আবার সেকশন ডি তে আসবো, আর দুটো সেকশন সি তে, সেকশন ডি তে দুটো দিলে আমাদের কমপ্লিট হবে। সেকশন সি তে দেখো, সেই কম্পিটেন্সি বেসড এই কোশ্চেনটাতে আমি মডেল, যখন আমি এর আগে যখন সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছিলাম, বা এই আগে যখন স্যার মডেল 1 যেটা করেছিলেন, তাতেও উনি বলেছেন যে এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ে দেখবে, এটা কিন্তু আসবে বায়োটেকনোলজি থেকে। আমি এতবার বলছি, মানে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু ভাবনা চিন্তা করে ভালো করে পড়ে দেখবে, তারপরে আনসার করবে। দেখো নাম্বারের ডিস্ট্রিবিউশন দেখো, 1 + 2 + 1। অজয় বায়োটেকনোলজি বিভাগের ছাত্র, তার অধ্যাপক তাকে বলেন, আমি সম্ভবত এটা ওই মডেল কোশ্চেনেও দিয়েছিলাম, মানে যখন আমি ডিসকাশন করেছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে ট্রান্সফরমেশন করার জন্য ব্যাকটেরিয়ার কোষকে ডিএনএ গ্রহণ করতে সক্ষম করতে হবে, কারণ ডিএনএ সাধারণভাবে কোষের ঝিল্লি পেরোতে পারে না। ঠিক আছে, ল্যাবে পরীক্ষার সময় অজয় লক্ষ্য করে যে ব্যাকটেরিয়ার কোষ সোডিয়াম আয়ন দিয়ে ট্রিট করার পরেও ফরেন ডিএনএ গ্রহণ করছে না। সোডিয়াম আয়ন দিয়ে লেখা আছে, সোডিয়াম আয়ন, ভালো করে দেখো। তিনি তার অধ্যাপকের কাছে কারণ জানতে চান, অধ্যাপক তাকে বুঝিয়ে দেন যে ব্যবহৃত আয়নের ভ্যালেন্সি ও চার্জটাকে পরীক্ষা করা উচিত। তো এইখানে দেখো কতগুলো কথা একটুখানি পড়ার সময় একটু খেয়াল করো, কি কি বলেছে? সোডিয়াম আয়ন। আর টিচার ওকে কি বললেন যে ওই যে আয়নটা ইউজ করা হয়েছে তাতে ভ্যালেন্সি আর চার্জ এই দুটোকে চেক করতে হবে। কোশ্চেন কি দেওয়া আছে? ডিএনএ মিডিয়েট জিন ট্রান্সফারের জন্য কোন ধরনের আয়ন ব্যবহার করা হয় এবং কেন।
ডিএনএ মিডিয়েটেড জিন ট্রান্সফারের অন্যান্য পদ্ধতি উল্লেখ করো। হিট শক চিকিৎসায় সঠিক তাপমাত্রার প্রয়োজন হয় কারণ। 3টে কোয়েশ্চেন্স। এবার আমরা উত্তরগুলোতে আসি। প্রথমে কি ছিল? ডিএনএ মিডিয়েটেড জিন ট্রান্সফারের জন্য ব্যবহৃত কোন ধরনের আয়ন ব্যবহার করা হয় এবং কেন? ব্যবহৃত আয়ন হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়নস, যেমন ক্যালসিয়াম আয়ন। এবং এর কারণটা কি না, যেহেতু ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন এবং ডিএনএ বোথ আর নেগেটিভলি চার্জড এবং ক্যালসিয়াম আয়ন এই চার্জগুলোকে নিউট্রালাইজ করে, প্রশমিত করে এবং ডিএনএ সেলের মধ্যে ওর বাইন্ডিং এবং এন্ট্রিটা সহজ হয়। দেখো, ডিএনএ ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, কোষ পর্দা উভয়ই নেগেটিভ চার্জ যুক্ত। ক্যালসিয়াম আয়ন এই চার্জগুলোকে প্রশমিত করে এবং ডিএনএ এর কোষে বন্ধন ও প্রবেশ সহজ করে। একদম সহজ উত্তর। সেকেন্ডটা কি দিয়েছে? সেকেন্ড প্রশ্ন হচ্ছে ডিএনএ মিডিয়েটেড জিন ট্রান্সফারের অন্যান্য যে পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি তোমরা জানো, আসছি। প্রথম কি কি পদ্ধতি আছে? হিট শক ট্রিটমেন্ট, ইলেকট্রোপোরেশন, মাইক্রোপোর, টেম্পোরারি মাইক্রোপোর, মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক জিন গান মেথড, আরো অনেকগুলো আছে, তো এইগুলো উল্লেখ করা। ঠিক আছে। আর হিট শক চিকিৎসায় সঠিক তাপমাত্রা কেন, টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। এই যে সাডেন চেঞ্জ ফ্রম আইস কোল্ড টু হাই টেম্পারেচার ক্রিয়েটস টেম্পোরারি পোর। যখনই একটা খুব ঠান্ডা থেকে হাই টেম্পারেচারে দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মাইক্রোপোর তৈরি হয়, টেম্পোরারি পোর, ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, যার ফলে ডিএনএটা সহজে ঢুকে যেতে পারে। ওই যে হিট শক, খুব বিলো টেম্পারেচার, তারপর থেকে হাই টেম্পারেচার ট্রান্সফার করা হলো, তার জন্য মাইক্রোপোর তৈরি হয়। সেই মাইক্রোপোরের জন্য ওরা তাড়াতাড়ি ডিএনএটা ঢুকে যেতে পারে। ঠিক আছে। এবং অস্থায়ী, an improper temperature will either fail to open pores or kill the cell, reducing transformation efficiency. যদি টেম্পারেচার ঠিকঠাক মেনটেন না করা হয় তাহলে কোষটা মরেই যেতে পারে। পোর তো তৈরি করা দূরে কথা, কোষটাই মরে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটাতে আছে আরেকটা দেখো, মানব ইনসুলিন। এখানে আমি উত্তর একটা ইচ্ছে করে দিইনি, পরে বলছি। বিজ্ঞানীরা মানব ইনসুলিন উৎপাদনের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু আগে ইনসুলিন গরু ও শূকরের প্যানক্রিয়াস থেকে নেওয়া হতো, যা কখনো কখনো রোগীদের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করত। বায়োটেকনোলজির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন করা হয়। ইকোলাইতে ইনসুলিন জিন প্রবর্তন করে প্রো ইনসুলিন পরে কার্যকর ইনসুলিন রূপান্তরিত হয়। এইটুকু দেওয়া হয়েছে স্টেটমেন্ট। তারপর 3টে কোশ্চেন। হোয়াই ওয়াজ ইনসুলিন অবটেন ফ্রম অ্যানিমালস নট ফুললি স্যাটিসফাইড ফর হিউম্যান ইউজ? কেন মানুষের ব্যবহারের জন্য পুরোপুরি সন্তোষজনক ছিল না? কেন ছিল না? অ্যালার্জি তৈরি করত। অ্যালার্জি। দেখো পরেরটাতে আসি। এই যে ইনসুলিন অবটেন ফ্রম দ্য ক্যাটল অ্যান্ড পিগস, এটা বলেছিলাম মনে হয় তোমাদের, খেয়াল করো আগের টিউটোরিয়াল ভিডিওতে। বোভাইন, পরকাইন। তো ক্যাটল অ্যান্ড পিগস ডিফার স্লাইটলি অ্যান্ড অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স। ওই গরুর আর শুকরের যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের সাথে আমাদের একটু পার্থক্য আছে ভাই। আমরা মানুষ আর ওরা গরু শুকর, ওদের অ্যামাইনো অ্যাসিডের একটু পার্থক্য তো থাকবেই সিকোয়েন্সের। সেই সিকোয়েন্সের জন্য হিউম্যান ইনসুলিন, আমাদের যে হিউম্যান ইনসুলিন যেটা রয়েছে তাদের কিন্তু আলাদা সিকোয়েন্স একটু। এর জন্য কি হয়, বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে। ঠিক আছে। আর পরের পার্টটা দেওয়া হয়েছে ইনসুলিন প্রিপারেশন, সেটা আমি করে দিচ্ছি একটু পরেরটাই, পরে দিচ্ছি 2 মার্কসের। আর থার্ড পার্টটা আগে বলে দিই। থার্ড পার্টটা হচ্ছে প্রো ইনসুলিনের সাথে ইনসুলিন কি ডিফারেন্স। প্রো ইনসুলিনের 3টে চেন থাকে, এ বি সি, আর ম্যাচিওর ইনসুলিনের 2টো চেন থাকে, এ অ্যান্ড বি। প্রো ইনসুলিনের একটি একক শৃঙ্খলযুক্ত পূর্বশরী প্রিকারসার পার্টিকলস, এই যে সিঙ্গল চেন প্রিকারসার containing an extra C peptide, আর whereas the mature insulin consists of 2 polypeptide chain A and B. প্রো ইনসুলিনে 3টে থাকে, এবিসি প্রিকারসার থাকে, আর এটাতে 2টো থাকে। আচ্ছা, এই পার্টটা, সেকেন্ড পার্টটাকে আমি একটু আলাদা করে বলি। সেটা কি করছে, 2 মার্কসের, বেশি বেশি বড় দরকার নেই। সিনথেটিক এ চেন। ঠিক আছে। আমরা জানি এখানে কটা অ্যামাইনো অ্যাসিড থাকে, 21টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে 21টা অ্যামাইনোর জন্য 63 নিউক্লিওটাইড থাকবে, 63 নিউক্লিওটাইড এই চেনটাতে। আচ্ছা, ঠিক তেমনি একই রকম ভাবে এইটা এ চেন, তেমনি বি চেন সিনথেটিক ভাবে তৈরি করা হলো। এটা বি চেন, এটাতে তেমনি 30টা অ্যামাইনো অ্যাসিড, মানে 90 নিউক্লিওটাইড থাকবে, 90 নিউক্লিওটাইড। এইবারে এই দুটো চেনকে সেপারেটলি তোমার
সেপারেটলি কি করা হলো না, PBr322 আমি PBr322 ধরলাম, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, PBr322 মধ্যে ঢুকিয়ে দাও, PBr322 মধ্যে ঢুকিয়ে দিলাম, এটা চেন এ। আর ঠিক তেমনি এখানে এখানে আরেকটা PBr নাও, তার মধ্যে চেন এ দিয়ে দাও, চেন বি দাও, তাহলে এটা হলো কাইমেরিক ডিএনএ, দ্যাট মিনস হাইব্রিড রিকম্বিনেন্ট ডিএনএ, PBr322, সাপোজ ইট ইজ PBr322, এটাও PBr322, এই দুটো কাইমেরিক ডিএনএ হলো। এই দুটো ডিএনএ কে সেপারেটলি ইকোলাইর মধ্যে কালচার করো, কালচারে দেওয়া হলো, ইকোলাই মধ্যে কালচারে দিয়ে দেওয়া হলো, ইকোলাই মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হলো, এটাকেও সেপারেটলি ইকোলাইয়ের মধ্যে কালচার করা হলো। এই চেন দুটোকে সেপারেটলি কালচার করা হলো। এখান থেকে আমরা ফরেন জিন প্রোডাক্ট পেলাম, এখান থেকে আমরা পাবো ফরেন জিন প্রোডাক্ট, এখান থেকে আমরা চেন এ পেলাম, এখান থেকে আমরা এখান থেকে পাবো আমরা এ চেন পাবো সেপারেটলি, এখান থেকে পাবো বি চেন পাবো। ঠিক আছে, তাহলে এ চেন বি চেন সেপারেটলি আইসোলেট করা হলো। দুটোকে সালফোনেশন প্রক্রিয়া সাজে সোডিয়াম সালফোনেট, সোডিয়াম সালফাইড, সাইনোজেন ব্রোমাইড, এগুলো দিয়ে সালফোনেট প্রক্রিয়া ডাইসালফাইড বন্ড দিয়ে জোড়া হলো 100% পিওর ইনসুলিন। আমি জাস্ট ছকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা সমস্ত টেক্সট বইতে পাবে যে সিনথেটিক ভাবে দুটো ইনসুলিন চেন আলাদা করা হলো, এ চেন বি চেন, তাদেরকে PBr322 আলাদা করে ভেক্টরের মধ্যে ঢোকানো হলো, পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তাকে ইকোলাইয়ের মধ্যে কালচার করা হলো, সেখান থেকে বের করে তোমার আলাদাভাবে বায়োরিয়েক্টরে কালচার করার পর তোমার এটাকে নিয়ে গিয়ে জিন প্রোডাক্ট পেলাম, আমরা চেন এ পেলাম, চেন বি পেলাম, দুটো চেনকে আলাদা করে সালফোনেশন প্রক্রিয়ার মাধ্যমে দিলাম, সালফোনেশন প্রক্রিয়ার মাধ্যমে ডাইসালফাইড বন্ড দ্বারা চেন এ চেন বি জুড়ে গেল, পলিপেপটাইড এ পলিপেপটাইড বি দিয়ে 100% পিওর ইনসুলিন পেলাম। তাহলে লেখা তুমি ছকেও দিতে পারো, অল্প লিখেও দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছি একদম লাস্ট পার্টে চলে এসেছি, সেটা কি না সেকশন ডি তে 5 মার্কসের কোশ্চেন। কটা থাকবে? দুটো থাকবে। প্রথম কোশ্চেনটা দেওয়া হয়েছে, নেম এনি ওয়ান কোশ্চেন অফ দ্য টপ 2 কোশ্চেন ইন শর্ট ডিস্টিংগুইশ বিটুইন ন্যাশনাল পার্ক এন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। আর 2 মার্কস, সেকেন্ড, mutualism is a positive type of population interaction, justify the statement with example, what do you mean by sacred group? 1 marks. জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভের পার্থক্য, এই দেখো ন্যাশনাল পার্কের মধ্যে কি হয়, সাধারণত ওয়াইল্ড লাইফ স্পিসিস যেগুলো আছে তার হ্যাবিটেট, তাদের পরিবেশটাকে, তাদের যে বাসস্থান সেটাকে সংরক্ষণ করা হয় ন্যাশনাল পার্কের মধ্যে। আর এটা কিন্তু বায়োস্ফিয়ারে কিন্তু পুরোপুরি আলাদা, ইকোসিস্টেম নির্ভর, বাস্তুতান্ত্রিক নির্ভর। এটা পার্টিকুলার কোনো স্পিসিসের উপর জোর দেওয়া হয় না, পার্টিকুলার কোনো প্লান্ট স্পিসিস বা অ্যানিমাল স্পিসিসের উপর জোর দেওয়া হয় না। এখানে যেমন ধরো ন্যাশনাল পার্কে তোমার রাইনো বলো, টাইগার, লায়ন, এগুলো যেমন অ্যাসোসিয়েট মানে পার্টিকুলার স্পিসিসগুলোর উপর জোর দেওয়া হয়, এখানে কিন্তু পার্টিকুলার স্পিসিস না, পুরোপুরি বাস্তুতান্ত্রিক নির্ভর বায়োস্ফিয়ার। দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কনজার্ভিং দ্য জিন পুল, এখানে জিন পুল সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, এখানে জিন পুল সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। কনজারভেশন অফ জিন পুল ইজ গিভেন ইম্পর্টেন্স, এইটাতে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে জিন পুল সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। পরেরটা দেখো, এন্ট্রি অফ ভিজিটার্স ইন ন্যাশনাল পার্ক পারমিটেড আন্ডার দ্য স্পেশাল কন্ডিশন ফর ইন্সপিরেশনাল, এডুকেশনাল, কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল পারপাস। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে জাতীয় উদ্যানে প্রবেশাধিকার রয়েছে, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে তোমরা জানো শুধুমাত্র ট্রানজিশন এরিয়াতে প্রবেশ রয়েছে। এই যে ইট প্রোভাইড সাপোর্ট দ্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বেসড অন ইটস ট্রানজিশনাল জোন, রিসার্চ, মনিটরিং, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ট্রানজিশন জোনে। ক্লিয়ার? আচ্ছা, পরের পার্টটাতে দেখি, পরের পার্টটা তাহলে ওটা বলে দিলাম। সেকেন্ড পার্টটা কি ছিল? মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম হলো একটা আন্তঃক্রিয়া যেখানে দুটো প্রকৃতি একে অপরের উপকৃত হয়, এবং এরা দুজনেই কিন্তু, আমি একটু আগে প্রোটো কোঅপারেশন, ওই যে গরুর উপর পাখি বসছিল, তো সেই রকম ওটা কিন্তু ওটা ছিল প্রোটো কোঅপারেশন, এটা কিন্তু মিউচুয়ালিজম, দুটোকে গুলিয়ে ফেলবে না। এখানে দেখো লাইকেন, শৈবাল ও ছত্রাকের সম্পর্ক, শৈবাল algae produce the food whereas fungus provide the shelter and water, ফলে both are benefited and their obligation is compulsory, এদের অনুষঙ্গ বাধ্যতামূলক। ঠিক আছে, এই কথাগুলো উল্লেখ করো। আর পরের পার্টটা কি দেওয়া হয়েছে?
স্যাক্রেড গ্রুপ। স্যাক্রেড গ্রুপের মধ্যে যেমন ধরো কি কি এখানে স্যাক্রেড গ্রুপ বলতে আমরা বুঝি যে একটা ফরেস্ট এরিয়া যেগুলো মূলত ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাসের কারণে স্থানীয় জনগণ দ্বারা সংরক্ষিত থাকে এবং সেখানে তোমার গাছ কাটা বলো বা হান্টিং শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ক্লিয়ার? তো এই sacred groups are the patches of forest that are protected and conserved by local communities due to religious and cultural beliefs, where the cutting of trees and hunting of animals are strictly prohibited. Example, Kavu কেরালাতে রয়েছে, দেওয়ারাই মহারাষ্ট্র, গরমথান ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে আছে। যেমন তোমরা হয়তো অনেকে জানবে, হয়তো এটা লিখতে হবে কথা নেই, চিল্কিগড়ের ওখানে কিন্তু ওটা কিন্তু তোমার স্যাক্রেড গ্রুপের মধ্যে পড়ে, স্যাক্রেড ফরেস্টের মধ্যে পড়ে। এছাড়া অনেকগুলো উদাহরণ আছে। তাহলে দেখো, তাহলে প্রথমটা ছিল তোমার ওই ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভের ডিফারেন্স 2 মার্কসের। পরেরটা ছিল মিউচুয়ালিজম, কেন এটা। তারপরেরটা আছে স্যাক্রেড গ্রুপস 2+2+1। এবার আমরা লাস্ট পার্টটাতে আসি। লাস্ট কোয়েশ্চেনটা দেখো, এটা তো বললাম আমি, ও সরি বাংলাটা একটু দেখে নাও, ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভের পার্থক্য বাংলাটা, ঠিক আছে, যা এগুলো আমি বলেও দিয়েছি একটু আগে। আচ্ছা, এরপরে আমরা একদম লাস্ট পার্ট যে কোয়েশ্চেনটা সেটাতে চলে এসেছি। তো এই লাস্ট পার্টে কি দেওয়া আছে, স্টেট 3 অ্যাডভান্টেজ অফ ইনসিটু কনজারভেশন ওভার এক্সিটু। ইনসিটু জানো, ইন ভেতরে, এক্সিট বাইরে। তো ইনসিটু কনজারভেশনটা কেন এক্সিটুর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখো নাম্বার দেওয়া আছে 3+2। আর এটি জীবেদের যেহেতু ইনসিটু মানে তোমরা জানো যে যেখানে থাকে তাকে সেই প্রাকৃতিক পরিবেশটা থাকে ইনসিটু কনজারভেশন। এটি জীবেদের প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ করে, ফলে স্বাভাবিক পারস্পরিক সম্পর্ক ও খাদ্য শৃঙ্খল বজায় থাকে। সেখানে তোমার কোনো আর্টিফিশিয়াল ব্যাপার তো নেই। ফলে পরিবর্তনশীল পরিবেশে প্রজাতিগুলি নিরবিচ্ছিন্ন বিবর্তন ও অভিযোজন সম্ভব হয়। স্বাভাবিক অ্যাডাপ্টিবিলিটি বাড়বে, ওদের তোমার ইভলিউশন হতে পারে, ঠিক আছে। আর এটা কোনো নির্দিষ্ট প্রজাতি, এটি কেবল নির্দিষ্ট প্রজাতি নয়, বরং সম্পূর্ণ পরিবেশতন্ত্র ও জিনগত বৈচিত্র্যকে সংরক্ষণ করে। It conserves the organism in their natural habitat, maintaining the natural interaction and food chains. It allows continued evolution, adaptation of species, a changing environment. এছাড়া কি করে এটা, entire ecosystems and genetic diversity, not just the selected species, পার্টিকুলার কোনো স্পিসিস নয়, পুরো এন্টায়ার বায়োডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটিকে সংরক্ষণ করে। 3 মার্কসের। আর 2 মার্কসের একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রিভেট পপার হাইপোথিসিসের গুরুত্ব। রিভেট পপার হাইপোথিসিস মানে হচ্ছে একটা এরোপ্লেন সাথে বায়োডাইভার্সিটিকে তুলনা করো, বা এরোপ্লেনের যদি সামান্য ধরো তুমি সামান্য কয়েকটা নাট বল্টু যদি লুজ হয়ে যায় তাহলে তো এই এরোপ্লেনটা ক্র্যাশ করবে না, কিন্তু সেই নাট বল্টুরও দরকার আছে। যদি অনেকগুলো নাট বল্টু একসাথে করে যায় তাহলে তো পুরোপুরি ক্র্যাশ করে যাবে। ওইটা মাথায় রাখো যে একটা জীবে রিভেট পপার হাইপোথিসিস অনুযায়ী প্রতিটি প্রজাতি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েকটি প্রজাতি বিলুপ্ত হলে তাৎক্ষণিক প্রভাব নাও পড়তে পারে, কিন্তু ক্রমাগত প্রজাতি বিলুপ্তি বাস্তুতন্ত্রের ধ্বংস ডেকে আনতে পারে। তাই জীব বৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। রিভেট প্রপার হাইপোথিসিস বলছে যে কয়েকটা প্রজাতি যদি বাস্তুতন্ত্রে নষ্ট হয় তাহলে কিন্তু বাস্তুতন্ত্র পুরোপুরি ড্যামেজ হবে না, কিন্তু প্রত্যেকের দরকার আছে। whereas যদি মাস এক্সটিংশন হয় তাহলে কিন্তু পুরো বাস্তুতন্ত্রটি মানে জীববৈচিত্র্যটা ধ্বংস হবে। এটা হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। এতে বড় কোনো এক্সপ্লানেশন কে আবিষ্কার করেছেন পল সেটা বলা দরকার থেকে, কি মূল গুরুত্বটা কি সেটা বলার। তো এই হচ্ছে টোটাল মানে যে মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 যেটা ছিল তার পুরো কোয়েশ্চেন আনসারটা আমি ডিসকাস করে দিলাম। আশা করি কোনো অসুবিধা হবে না। তবে তোমরা এই হায়ার সেকেন্ডারি কাউন্সিল থ্যাঙ্কস দেওয়া উচিত, অনেকগুলো তোমাদের তরফ থেকে দেওয়া উচিত, আমিও অনেকবার দেব, যে এতগুলো সুযোগ করে দেওয়া হয়েছে, অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল ক্লাস করানো হয়েছে। তাতে এই সেমিস্টার 4-এর কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে, তার কি কি উত্তর হতে পারে সেটা নিয়ে অনেকগুলো হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজও করা হয়েছে। প্লাস সবচেয়ে বড় কথা এই বইটাতে কিন্তু তোমরা ফলো করো, বইটাতে কিন্তু ভীষণ কাজে দেবে তোমার। আশা করি তোমরা এটা সংগ্রহ করেছো। আমি আগেও বলেছি আরেকবার,
প্রত্যেকটা রিজিওনাল অফিস থেকে কিন্তু এটা বোধহয় এখনো পাওয়া যাচ্ছে। তো আমি অনেক স্টুডেন্টের হাতেও দেখেছি। তো সেটা তোমরা যদি করে ফেলতে পারো, এখনো সময় আছে। 12 তারিখ পরীক্ষা, বায়োলজি তো অনেক পরে আছে। ঠিক আছে, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাঙ্কস, কনগ্রাটস অল অফ ইউ, বেস্ট অফ লাক।